আজকে আমরা পড়ব দশম শ্রেণী বাংলা সিরাজদৌলা নাটকটির তৃতীয় পর্ব। আমরা গত পর্বে শেষ করেছিলাম ইংরেজ প্রতিনিধি ওয়াটস যখন খোজা পিদ্রুর মারফত মির্জাফরকে একটি পত্র পাঠিয়েছিল, সেই পত্র মির্জাফরের কাছে না গিয়ে নবাব সিরাজের হাতে চলে আসে। অবাক হয়ে মির্জাফর তখন নবাবকে বলে, এই পত্র ওয়াটস তাকে কেন পাঠিয়েছে সে জানেই না। মির্জাফর নবাবকে আরও বলে, প্রকাশ্য দরবারেই কি নবাব সিরাজ তার শাস্তি দেবেন? প্রত্যুত্তরে নবাব সিরাজ মির্জাফরকে বলেন, বাংলার ভাগ্যাকাশে আজ আবার দুর্যোগ নেমে এসেছে, তাই বাংলাকে রক্ষা করতে হলে আজ কোনো বিচার করা হবে না। আজ সৌহার্দ্য বা বন্ধুত্ব স্থাপনের দিন। নবাব অবশেষে বলেন, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান? আজকে তার পর থেকে মির্জাফর তখন নবাব সিরাজকে বলে, জাহাপনা, জনাব অর্থাৎ মহাশয়। সিরাজ তখন মির্জাফরকে বলে, আপনি, হ্যাঁ আপনি আমার সিপাহসালার প্রধান সেনাপতি, আপনি তা পারেন, অর্থাৎ আপনি বাংলা তথা আমাকে রক্ষা করতে পারেন। মির্জাফর তখন নবাবকে বলে, আমি শপথ করছি নবাব, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনাকে সহায়তা করব। মির্জাফরের পাশাপাশি এবার মোহনলাল বলে, যে প্রথম থেকেই নবাব সিরাজের কথা একভাবে মেনে নিত। তখন মোহনলাল বলে, আমিও শপথ করছি নবাব, যুদ্ধক্ষেত্রে সিপাহসালারের অর্থাৎ প্রধান সেনাপতি মির্জাফরের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমদনও বলে, তার আদেশে অর্থাৎ মির্জাফরের আদেশকেই আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব বা হাসি মুখে আমি মৃত্যু গ্রহণ করব। সিরাজ বলে, আমি আজ ধন্য, আমি ধন্য, কারণ যখন সিরাজের পাশে মির্জাফর, মোহনলাল এবং মীরমদন একে একে দাঁড়িয়েছে, তখন তাদের এই একত্র ভাবকে দেখে সিরাজ বলে, আমি আজ ধন্য হয়ে গেলাম। এবার গোলাম হোসেন নবাব সিরাজকে বলেন, জনাব অর্থাৎ মহাশয়, পলাশির কথা আমাকে আপনি মনে করে দিতে বলেছিলেন। সিরাজ বলে, হ্যাঁ পলাশি, সিপাহসালার অর্থাৎ মির্জাফর প্রধান সেনাপতি, পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে বা সৈন্যকে একত্রিত করতে হবে। ইংরেজ গভর্নর লর্ড ক্লাইভের নেতৃত্বে ইংরেজ কোম্পানির ফৌজ পলাশির প্রান্তর দিকে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য অর্থাৎ মির্জাফরের আদেশ পালন করার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনাফ্রে হচ্ছে নবাবের বিদেশি সেনাপতি, সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে আপনারা পলাশির প্রান্তরে উপস্থিত থাকবেন। আমিও অর্থাৎ নবাব বলছে, আমি সিরাজ, আমিও আপনার অর্থাৎ সিপাহসালার মির্জাফরের আদেশবহ হয়ে থাকব, অর্থাৎ আপনি যা আদেশ দেবেন আমি তা মাথা পেতে নেব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন, অর্থাৎ পলাশির প্রান্তের দিকে আপনারা এগিয়ে যান। ধীরে ধীরে প্রথমে সৈন্যদক্ষগণ, পরে সভাসদগণ ধীরে ধীরে দরবার থেকে বেরিয়ে গেল। শুধু দরবারে পড়ে রইল নবাব সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ এবার পুরো দরবার একবার তাকালেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন বা এগিয়ে গেলেন। সামনে নুয়ে পড়ে অর্থাৎ ঝুঁকে পড়ে সিংহাসনের দিকে আবার চাইয়া রইলেন বা তাকিয়ে রইলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট অর্থাৎ তার মাথা এবং মন থেকে স্পষ্টভাবে আওয়াজ বেরোচ্ছিল না, তাই সে অস্পষ্ট কণ্ঠে ডাকিলেন। সিরাজ বলে, গোলাম হোসেন। প্রত্যুত্তরে গোলাম হোসেন বলেন, জাহাপনা অর্থাৎ বলুন নবাব। সিরাজ তখন গোলাম হোসেনকে বলে, সিংহাসন কি নড়ছে বা টলছে? গোলাম হোসেন প্রত্যুত্তরে বলে, না জাহাপনা, সিংহাসন ঠিকভাবেই আছে। সিরাজ বলছে, ভালো করে দেখো তো, অর্থাৎ সিংহাসনের ওপর কোনো বিপদ নেমে আসছে নাকি? গোলাম হোসেন এবং সিরাজ একভাবে সিংহাসন দেখতে লাগলেন। ধীরে ধীরে মঞ্চে প্রবেশ করল ঘসেটি বেগম। ঘসেটি বেগম হচ্ছে আলীবর্দী খানের বড় কন্যা এবং সম্পর্কে
নবাব সিরাজের মাসি। সে দাঁড়িয়ে দেখিলেন, তারপর কহিলেন, ঘসেটি বলেন, ওখানে কি দেখছ মূর্খ? ওখানে বলতে অর্থাৎ নবাব সিরাজকে বলে, সিংহাসনের দিকে তাকিয়ে কি দেখছ মূর্খ? তোমার বিবেকের দিকে চেয়ে দেখো। সিরাজ যখন একভাবে সিংহাসন দেখতে লাগলো, ঘসেটিকে এবং ঘসেটির প্রবেশকে নবাব ভালো করে লক্ষ্য করেনি। তখন সিরাজ বলে, কে? দ্রুত ঘুরে গিয়ে দাঁড়িয়ে ঘসেটিকে নবাব দেখল এবং হেসে বললেন ঘসেটিকে, ও আপনি? কাছে এগিয়ে এলেন। তখন সিরাজ ঘসেটিকে বলে, কাজ আছে তো স্মরণ করলে দেখা করতাম, অর্থাৎ আপনার আসা দরকার ছিল না। সিরাজ তার মাসিকে বলে, যদি আমার সাথে আপনার কোনো দরকার থাকতো আমাকে খবর দিতেন, আমি গিয়ে দেখা করে আসতাম। তখন প্রত্যুত্তরে ঘসেটি বলে, নবাবের অর্থাৎ নবাব সিরাজের অবসরের বড়ই অভাব। না, অর্থাৎ সময়ের তো এখন বড়ই অভাব নবাবের। সিরাজ বলে, বিপদ এখন এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়ছি, অর্থাৎ দিশাহীন হয়ে পড়েছি। তখন ঘসেটি সিরাজের এই কথা শুনে বলে, এখনো বিপদ? তোমার মাসি ঘসেটি বেগমকে তুমি বন্দি করে রেখেছ। শওকত জং যে সিংহাসনের উত্তরাধিকারী ছিল, সে রণক্ষেত্রে মারা গেছে, যুদ্ধক্ষেত্রে। তোমার সিংহাসনের প্রতিদ্বন্দ্বিত আর কোথাও নেই, তুমি এখনো বিপদের ভয় পাচ্ছ নবাব? সিরাজ বলে, ইংরেজ কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে এখন অভিযান করছে। কাশিমবাজার হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা অন্যতম শহর। সেইখানে ইংরেজ কোম্পানির ফৌজ এগিয়ে আসছে। ঘসেটি বলছে, ইংরেজরা অভিযান করেছে? সিরাজ বলছে, সেই সংবাদই তো পেয়েছি, অর্থাৎ সেই খবর আমার কাছে এসেছে। ঘসেটি বলছে, তাহলে ইংরেজ কোম্পানির ফৌজ কাশিমবাজার থেকে নিশ্চয়ই অবশেষে এই মুর্শিদাবাদেও আসবে? সিরাজ বলছে, তেমন দুর্দিন কে কামনা করে মা? অর্থাৎ মাসিকে মা বলে সম্বোধন করেছে নবাব সিরাজ। ঘসেটি বলছে, দুর্দিন না, সুদিন আসবে, অর্থাৎ ভালো দিন আসবে। সিরাজ বলছে অবাক হয়ে, ইংরেজরা মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসবে, সিংহাসন অধিকার করবে, এটা ভালো দিন? ঘসেটি বলছে, সুদিন নয়, এর পরেই তো আমার বন্ধন অর্থাৎ ঘসেটির বন্ধন মোচন হবে, কারণ ঘসেটিকে নবাব সিরাজ বন্দি করে রেখেছিল। ঘসেটি আরো বলে, নবাব সিরাজের পতন হবে, তা সুদিন নয়? সিরাজ বলছে তার মাসি ঘসেটিকে, আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? ঘসেটি বলছে, বেশ বুঝতে পারছি। অন্তরে অর্থাৎ হৃদয়ে যে কথা, দিন রাত গুমড়ে গুমড়ে মরেছি, অর্থাৎ চেপে রেখে মরেছি, তাই আজকে আমি তোমার কাছে ভাষায় প্রকাশ করছি। সিরাজ, তুমি তোমার মাসি ঘসেটিকে গৃহহারা করেছো, অর্থাৎ ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। মাসির সর্বস্ব লুটে নিয়েছো বা কেড়ে নিয়েছো। তোমার মাসিকে দাসী করে রেখেছো। তোমার মাসি তা কি করে ভুলে যাবে নবাব? সিরাজ বলছে, অকারণে বা কোনো কারণ ছাড়া এই অভাগাকে আর তিরস্কার করবেন না বা খারাপ কথা বলবেন না। ঘসেটি বলছে, অকারণে তোমাকে খারাপ কথা বলা হচ্ছে? সিরাজ বলে, নয় কি? ঘসেটি বলে প্রত্যুত্তরে, মতিঝিল কে অধিকার করেছে? মতিঝিল হলো মুর্শিদাবাদের বিখ্যাত জলাশয়। ঘসেটি সিরাজকে আরো বলে, আমার জমানো অর্থ কে হস্তগত করেছে বা কে হাতিয়ে নিয়েছে? আমরা আগেই পড়েছিলাম ঘসেটির একটি পালিত সন্তান ছিল, তাই ঘসেটি বলে, কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? অর্থাৎ মুর্শিদাবাদের সিংহাসনের অধিকার ছিল আমার পালিত সন্তানের, তা তুমি কেড়ে নিয়েছো, তুমি নাও দস্যু? সিরাজকে বলে ঘসেটি। সিরাজ তখন প্রত্যুত্তরে বলে, মতিঝিল অর্থাৎ সেই জলাশয় আপনারই রয়েছে মা। ঘসেটি বলছে, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? অর্থাৎ ঘসেটি সিরাজকে বলতে চায়, যদি মতিঝিল আমারই থাকে তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? সিরাজ তখন প্রত্যুত্তরে বলে, রাজনীতির কারণে। ঘসেটি বলে, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? অর্থাৎ আমি তো কোনো রাজকার্যে যুক্ত নেই। তখন ঘসেটি বলে, আমার রাজ্য নেই, তাই আমার রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা।
এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপর অধিকার করবে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি যদি সেদিন এই প্রাসাদ অধিকার করবে সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হব। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে মেরে ফেলবে। পুরো কথাটি ঘসেটি শেষ করল না, কারণ মুর্শিদাবাদের সিংহাসনের অধিকার একমাত্র ছিল ঘসেটির পালিত সন্তানের, নয়তো মাইমুনা বেগমের পুত্র শওকত জংয়ের। কিন্তু তারা কেউই সিংহাসন রক্ষা দায়িত্ব পায়নি, পেয়েছে আমিনার পুত্র সিরাজ। যখন ঘসেটি এই কথাগুলি বলছিল নবাবের সাথে, তখন লুৎফা ছুটিয়া আসিল। লুৎফা হচ্ছে নবাব সিরাজের স্ত্রী, অর্থাৎ নবাব মহিষী। লুৎফা তখন ঘসেটিকে বলে, মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা, অর্থাৎ আমার স্বামীকে তুমি মৃত্যুর অভিশাপ দিও না। ঘসেটি বলে, ও তুমি তো নবাব মহিষী। লুৎফা বলে, নবাব মহিষী নই মা, তোমার কন্যা সম আমি। ঘসেটি বলে, নবাব মহিষী নও, অর্থাৎ তুমি আমার কন্যা সম? আজ ভাবছ খুব বিনয় করলে আমার প্রতি বা দয়া করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে, অর্থাৎ তুমিও আমার মতো স্বামীহারা হবে। এই আমার মতোই তোমাকে জীবনযাপন করতে হবে, অর্থাৎ নবাব সিরাজ যেমন আমায় বন্দি করে রেখেছে, কদিন পর তোমাকেও কেউ বন্দি করে রাখবে। লুৎফা তখন বলে, নবাব। ঘসেটি বলে, নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব। অর্থাৎ ঘসেটি সিরাজকে বলে, লুৎফা আমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমাকে দণ্ড দিয়ে, অর্থাৎ বাদীকে বা ঘসেটিকে বন্দি করে বা দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা বলছে, জাহাপনা অর্থাৎ নবাব, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ বলে, দেব লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। ঘসেটি তখন সিরাজকে বলে, এখনো আশা, সে সময় আসবে। লুৎফা বলে, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি বলে, তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছ? অনাথা বিধবা আমি, অর্থাৎ আমার কেউ নেই, স্বামীহারা আমি। নিজের গৃহে দুঃখকে সাথী করে বা বন্ধু করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম, অর্থাৎ আমার সাধ্যের কিছুই ছিল না, আমি তাই কেঁদে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, মানে তাতেও বাধা দিলে, ছলনা করে ধরে এনে আমাকে পাপ পুরীতে বন্দি করে রাখলে, তোমাদের আমি কি করে ক্ষমা করব? তখন প্রত্যুত্তরে সিরাজ বলে, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? অর্থাৎ তুমি রাজকার্যে যুক্ত থেকে ইংরেজদের সঙ্গে হাত মেলাবে, তা আমরা কি করে মেনে নিই? সিরাজ তখন ঘসেটিকে মনে করিয়ে দেয়, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে অর্থাৎ মাসিকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তাতে ভালো লাগেনি। আজ ভয় হচ্ছে, সিরাজ বলে, শেষটায় না বাধ্য হয়ে তোমাকে আবার বন্দিনীর মতোই কারাগারে স্থান নিতে হয়। লুৎফা তখন বলে, নবাব, জাহাপনা। সিরাজ তখন লুৎফাকে বলে, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সহ্য করতে পারছি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে হাত জোড় করে থাকতে হবে। চিন্তায় সিরাজ দুহাতে মাথা চেপে ধরলেন। তখন ঘসেটি সিরাজকে বলে, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? অর্থাৎ এই সিংহাসনের রক্ষার অধিকারটা ছিল একমাত্র আমার পালিত সন্তান, নয়তো শওকত জং, কিন্তু সিংহাসন রক্ষার দায়িত্ব তুমি পেয়েছিলে, অর্থাৎ অপরকে তুমি বঞ্চিত করেছ, তাই এই সিংহাসন তোমাকে কখনোই শান্তি দেবে না। সিরাজ বলে, আমি জানি কেমন করে ওদের, অর্থাৎ যারা বিদ্রোহ করে সিংহাসনের ওপরে, তাদের কণ্ঠ কিভাবে বন্ধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের মাথা বা শির আমার পায়ের তলায় নুয়ে দেওয়া যায়, আমি সব জানি। শুধু আমার মুখের একটা কথাতেই আমি সব পারবো।
চোখের একটা ইঙ্গিতে আমি তাদের মাথা এবং হাত দুটোই নামিয়ে দিতে পারি। আমি তাও পারি না, কারণ আমি কঠোর নই বলে। পারি না, পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কেঁদেই ফেললেন। লুৎফা তাহার কাছে গিয়ে বললেন। লুৎফা তখন সিরাজকে বলে, নবাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না বা সহ্য করতে পারি না। তখন ঘসেটি বলে, আজকের এ কান্না শুধুই বিলাসিতা, কিন্তু এ কান্নায় বিরাম নেই, হয়তো কখনোই থামবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, অর্থাৎ চোখ সব তার আবছা হয়ে আসবে চোখের জলে। বেগমকে অর্থাৎ লুৎফাকে আজীবন আমার মতো কেঁদে কেঁদে কাটাতে হবে। আমিনা অর্থাৎ সিরাজের মা কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল, অর্থাৎ ঘরে ঘরে সবাই কাঁদবে। সিরাজে নবাবের এই পরিণাম হবে। ঘসেটি নবাব সিরাজকে অভিশাপ দেয়। ঘসেটি চলে যায়। নবাব তাহার দিকে এগিয়ে আসে, লুৎফা তাকে ধরে। সিরাজ বলে, বলতে পারো লুৎফা, বলতে পারো, এই ঘসেটি অর্থাৎ আমার মাসি বেগম মানবী না দানবী? লুৎফা তখন নবাব সিরাজকে বলে, ওকে অর্থাৎ ঘসেটিকে ওর প্রাসাদে আবার পাঠিয়ে দিন নবাব বা জাহাপনা। ওর সঙ্গে অর্থাৎ ঘসেটির সঙ্গে লুৎফার থাকতে ভয় হয়। লুৎফার মনে হয় ঘসেটির নিঃশ্বাসে হয়তো বিষ আছে, ঘসেটির তাকানোতে হয়তো আগুন আছে, হয়তো ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প আছে। সিরাজ তখন লুৎফাকে বলে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমন নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে এখন শ্রদ্ধাও আর করতে পারি না, আর ভালোবাসতে পারি না। তখন লুৎফা বলে, চলুন নবাব, একটু বিশ্রাম করবেন বা একটু অবসর গ্রহণ করবেন। সিরাজ বলে, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির যুদ্ধের পর। লুৎফা বলে, পলাশি সে কি জাহাপনা? সিরাজ বলে, তুমি এখনো শোনোনি পলাশির মাঠেতেও আবার যুদ্ধের সম্ভাবনা এগিয়ে এসেছে? লুৎফা বলে, অবাক হয়ে, আবার যুদ্ধ জাহাপনা? সিরাজ বলে, 15 মাসের নবাবী লুৎফা তার মাঝে পুরো একটা বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে, কারণ সিরাজ যখন সিংহাসনে উপবেশন করেছিল তখন সিরাজের বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছিল, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে বা পার হয়েছে। তখন সিরাজ লুৎফাকে বলে, এইবার হয়তো শেষ যুদ্ধ, পলাশির যুদ্ধ। লুৎফা বলে, শেষ যুদ্ধ অর্থে? সিরাজ বলে, যদি পলাশির যুদ্ধে জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি হেরে যাই পলাশির যুদ্ধে তাহলে তো তা হবেই না আর যুদ্ধ। লুৎফা বলে, পলাশি? সিরাজ বলে, হ্যাঁ, পলাশির প্রান্তর। লাখে লাখে অর্থাৎ লক্ষ লক্ষ পলাশ ফুলের অগ্নিবরণে বা পলাশ ফুলের সমারোহে কোনোদিন হয়তো পলাশির মাঠ রক্তিম লাল আভায় ভরে থাকতো। তাই হয়তো পলাশির মাঠে আজও রক্তের তৃষ্ণা লেগে আছে। হয়তো সিরাজ বলছে লুৎফাকে, পলাশির মাঠ আবার সেই রক্ত হয়তো চায়। তখন সিরাজ লুৎফাকে বলে, জানি না আজ কার রক্ত পলাশির প্রান্তর চায়। সেদিন পলাশির মাঠ পলাশ ফুলের সমারোহে ভরে থাকতো রক্তিম আভা নিয়ে। জানি না আজ পলাশির মাঠ আবার কার রক্ত চায়। সিরাজ অবশেষে বলে, পলাশি যেন রাক্ষসী পলাশি, অর্থাৎ সে আবার শুধু রক্তের তৃষ্ণা তার বুকে আর মুখে লেগে আছে। নবাব মঞ্চ থেকে বেরিয়ে গেল। মঞ্চ অন্ধকার হয়ে গেল। করুণ সুরে মঞ্চে গান বেজে উঠল এবং নাটকের পর্দা পড়ে গেল বা জবনিকা পড়ল। এখানে আমাদের শেষ হয়ে গেল সিরাজদৌল্লা নাটকটির 3য় পর্ব তথা সম্পূর্ণ অংশটি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে।